ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথাটা মাথায় আসলেই কেমন জানি মনে হয়, তাই না? কোনো একটা বিরাট ষড়যন্ত্রের গল্প বা হয়তো কোনো একটা বিশেষ ঘটনা যা সবকিছু পাল্টে দিয়েছিল। কিন্তু আজকের এই আলোচনায় আমরা এমন এক মিথ্যার পেছনে ছুটব যা হয়তো আমাদের চেনা সব ধারণাকেই নাড়িয়ে দেবে। কিন্তু কি হবে যদি যদি সেই সবচেয়ে বড় মিথ্যাটা কোনো একটা নির্দিষ্ট ঘটনায় না হয়? যদি সেটা এর থেকেও অনেক অনেক গভীর কিছু হয়, এমন কিছু যা আমরা যেভাবে ইতিহাসকে দেখি, যেভাবে বুঝি, সেই পুরো পদ্ধতিটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো শুরু করা যাক। একটা মিথ্যাকে সবচেয়ে বড় বলার আগে আমাদের তো একটা মাপকাঠি ঠিক করতে হবে, তাই না? মানে কিসের ভিত্তিতে আমরা একটা মিথ্যাকে ঐতিহাসিক বা বিশাল বলবো? চলুন দেখি। দেখুন, যে কোনো বড় মিথ্যাকে মাপার জন্য মূলত তিনটা জিনিস দেখতে হবে। প্রথমটা হলো এর ব্যাপ্তি বা স্কেল, মানে ঠিক কতজন মানুষ এটা বিশ্বাস করেছিল, একজন, দুজন নাকি লক্ষ লক্ষ। এরপর আসে এর স্থায়িত্ব, মানে মিথ্যাটা কতদিন ধরে টিকেছিল, 1 বছর, 10 বছর নাকি শত শত বছর। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর প্রভাব, মানে এই একটা মিথ্যার জন্য ইতিহাসের চাকা ঠিক কতটা ঘুরে গিয়েছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে। সব মিথ্যা কিন্তু সমান না। মানে কিছু থাকে সাধারণ ভুল, আবার কিছু থাকে একেবারে উদ্দেশ্য করে ছড়ানো প্রতারণা। ইতিহাসের সত্য মিথ্যা বুঝতে গেলে এই দুটোকে আলাদা করতে পারাটা কিন্তু খুবই জরুরি। এখানে দেখুন, দুটো শব্দ আছে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন। শুনতে প্রায় একরকম লাগলেও আকাশ পাতাল তফাৎ। মিসইনফরমেশন হলো, ধরুন, ভুল তথ্য যা হয়তো কেউ না জেনেই শেয়ার করে ফেলল, অনিচ্ছাকৃত ভুল আর কি। কিন্তু ডিসইনফরমেশন, ওটা হলো একেবারে পরিকল্পনা করে বানানো আর ছড়ানো একটা মিথ্যা। এর একমাত্র উদ্দেশ্যই হলো কাউকে ধোঁকা দেওয়া বা ক্ষতি করা। আসল খেলাটা হলো ওই উদ্দেশ্যের। আর এই কারণে এই বিখ্যাত কথাটা এত সত্যি। সত্যি যতক্ষণ তার জুতো পড়ছে, মিথ্যায়ের মধ্যে অর্ধেক পৃথিবী ঘুরে আসে। ভাবুন একবার, সত্যিটা যাচাই বাছাই করে গুছিয়ে সামনে আসতে আসতেই একটা মিথ্যা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। আর এই গতিটা মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন দুটোকেই সাংঘাতিক বিপজ্জনক করে তোলে। তাহলে প্রশ্নটা হলো, এই যে মিথ্যার এত বড় জাল, এখান থেকে সত্যিটাকে আলাদা করা যাবে কিভাবে? ইতিহাসবিদরা ঠিক কোন অস্ত্র বা কোন পদ্ধতি ব্যবহার করেন? চলুন তো তাদের টুলকিট একটু উকি দেওয়া যাক। এখানে মূলত 4টা মূলমন্ত্র আছে। 1. যেখান থেকে তথ্যটা আসছে সেই উৎসটাকে একেবারে খুঁটিয়ে দেখা। 2. শুধু একটা সূত্র দেখেই বিশ্বাস না করা, আরও কয়েকটা জায়গা থেকে মিলিয়ে দেখা যে কথাটা সত্যি কিনা। 3. ওই সময়ের প্রেক্ষাপটটা বোঝা, মানে তখন কি চলছিল। আর 4. এটা মেনে নেওয়া যে প্রত্যেকটা উৎসেরই নিজস্ব একটা পক্ষপাতিত্ব থাকতে পারে। এই 4টা জিনিস মাথায় রাখলেই সত্যের কাছাকাছি পৌঁছানো যায়। আর আগের পয়েন্টে যে প্রেক্ষাপটের কথা বললাম, সেটা কিন্তু ভীষণ জরুরি। কোনো একটা ঘটনা বা কথাকে সেটার সময়কার সমাজ, রাজনীতি বা অর্থনৈতিক অবস্থা থেকে আলাদা করে দেখলে চলবে না। ওভাবে দেখলে কিছুই বোঝা যাবে না। প্রেক্ষাপট ছাড়া ইতিহাস কি? শুধুই কতগুলো ছাড়া ছাড়া অর্থহীন ঘটনা, তাই না? তো আমরা আমাদের এই অনুসন্ধানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, মিথ্যা মাপার পদ্ধতি, সত্য খুঁজে বের করার উপায়, এই সব কিছুর পর তাহলে ইতিহাসের সেই চূড়ান্ত মিথ্যাটা আসলে কি হতে পারে? ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যেটা হলো এই ধারণাটা যে ইতিহাস হলো একটা মাত্র সহজ, সরল গল্প, একটা সাদা কালো কাহিনী, যেখানে একদিকে আছে ভালো মানুষ, অন্যদিকে খারাপ, একজন নায়ক আর একজন খলনায়ক। ব্যাস, এই যে ইতিহাসকে এত সহজ করে ফেলার চেষ্টা, এটাই হয়তো সবচেয়ে বড় আর সবচেয়ে খতরনাক মিথ্যা। কারণ আসল সত্যিটা হলো, ইতিহাস কোনো একটা গল্প নয়, এটা হাজার হাজার গল্পের একটা সংগ্রহ। আর এই গল্পগুলো প্রায়ই একটার একটার সাথে মেলে না, বরং একে অপরের বিরোধী। আর এখানেই তো ইতিহাসের আসল মজা, আসল গভীরতা, এর জটিলতার মধ্যে। যদি আমরা সব দিক থেকে, সবার দৃষ্টিকোণ থেকে না দেখি, তাহলে পুরো ছবিটা কখনোই পরিষ্কার হবে না। তাহলে এখন প্রশ্নটা হলো, এরপর কোন গল্পটাকে আমরা প্রশ্ন করব? কোন সহজ সরল ইতিহাসকে আবার নতুন করে খুঁটিয়ে দেখব?
উত্তরটা হয়তো আমাদের সবার নিজের নিজের অনুসন্ধানের মধ্যেই অপেক্ষা করছে।